এইচএস পরীক্ষা তো খুব কাছাকাছি মোটামুটি এসেই গেছে। হোপফুলি সবাই প্রিপারেশন ভালো করছো। সবাইকে শুভনন্দন, ওয়েলকাম। দিদির ভাষা শুভনন্দন। আচ্ছা, আজকে যে টপিকটা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে সমসম্ভব চলক বা র্যান্ডম ভেরিয়েবল। তো এই চ্যাপ্টারটা যেটা আছে সেটা প্রবাবিলিটি ওরিয়েন্টেড। প্রবাবিলিটি চ্যাপ্টার অলরেডি করা হয়ে গেছে তোমাদের। আচ্ছা, র্যান্ডম ভেরিয়েবলের ডেফিনেশনটা একটু পড়া যাক। অ্যাকচুয়ালি কী বলতে চাইছে র্যান্ডম ভেরিয়েবল বা সমসম্ভব চলক, একই জিনিস। বাংলায় বলছে সমসম্ভব চলক আর ইংলিশে বলছে কি র্যান্ডম ভেরিয়েবল। লেট এস বি আ স্যাম্পল স্পেস। আচ্ছা, লেট এস বি আ স্যাম্পল স্পেস, তাহলে আন্ডারলাইন করে রাখলাম। এটা একটু দেখবেন, আমি একটু পরে ডিসকাস করছি কী জিনিস। অ্যাসোসিয়েট উইথ আ র্যান্ডম এক্সপেরিমেন্ট a function x assigning to every element of S with a real number। এখানে দু তিনটা জিনিসের তলে আমি আন্ডারলাইন করে রেখেছি। স্যাম্পল স্পেসটা কী জিনিস? এই যে র্যান্ডম এক্সপেরিমেন্ট কথাটা বলা আছে না, যে কোনো কিছু একটা পরীক্ষা করলাম। ধরো ফর অ্যান এক্সাম্পল আমি একটা লুডোর ছক্কাকে চাললাম, তাহলে লুডোর ছক্কা চাললে কি কি আসতে পারে আমার কাছে? হতে পারে সেটা 1, 2, 3, 4, 5 and 6, এই কটা আউটকাম কিন্তু আমার কাছে আসতে পারে। আমি একটা কয়েনকে টস করলাম, সেক্ষেত্রে স্যাম্পল স্পেসটা কী কী হতে পারে? হেড আর টেল হতে পারে। একটা কয়েনকে যদি দুবার টস করি বা দুটো কয়েনকে যদি একবার টস করি, একই জিনিস। কি কি আসতে পারে? আইদার দুটোই হেড এলো, দুটোই টেল এলো, প্রথমটা হেড, 2 নম্বরটা টেল, প্রথমটা হেড 2 নম্বরটা টেল, এর বাইরে আর কিছু আসবে না। তো এরকম র্যান্ডম এক্সপেরিমেন্ট আমি যত রকমভাবে করতে যাব, আমার স্যাম্পল স্পেস ভ্যারাইটি আস্তে আস্তে যাবে। তো এইগুলো হচ্ছে স্যাম্পল স্পেস। লেট এস বি আ স্যাম্পল স্পেস অ্যাসোসিয়েট উইথ আ র্যান্ডম এক্সপেরিমেন্ট। যেমন এই স্যাম্পল স্পেসটা কার সঙ্গে অ্যাসোসিয়েট হচ্ছে? এমন একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট যেখানে লুডোর ছক্কাকে আমরা চেলেছিলাম। এবার কি বলা হচ্ছে? আ ফাংশন এক্স। আচ্ছা, ফাংশন এক্স অ্যাসাইনিং টু এভরি এলিমেন্ট অফ এস, যে ফাংশনটা এস সেটের প্রতি কটা এলিমেন্টকে রিয়েল নাম্বারের সঙ্গে কানেক্ট করবে। কথার মানে হচ্ছে এটা। আচ্ছা, এই ফাংশন ব্যাপারটা কী জিনিস অলরেডি জানি, ছোটোবেলা হালকা করে একটু বলে দিচ্ছি। দেখো, ফাংশনকে আমরা লিখি বেসিক্যালি এফ অফ এ টু বি। আচ্ছা, এবার এটা অ্যাকচুয়ালি মানেটা কী হয়? এফ হচ্ছে একটা নিয়ম বা রুল, যে নিয়মের দ্বারা এ সেটের যত কটা এলিমেন্ট আছে, আই রিপিট, এফ হচ্ছে একটা নিয়ম, যে নিয়মের দ্বারা এ সেটের যত কটা এলিমেন্ট রয়েছে সব কটা এলিমেন্টকে আমি বি সেটে একটা ইউনিক পয়েন্টে গিয়ে কানেক্ট করতে পারবো। ধরো এক্সাম্পল ওয়াইজ আমি যদি একটা নিয়ম সেট করে রাখি, এইটা x² + 1, এইটা একটা নিয়ম ধরো, যেখানে এ সেটের এলিমেন্টগুলো হচ্ছে 1, 2, 3, আর বি সেটের এলিমেন্ট ধরো 2, 4, 5, 9 আর 10। তো ফাংশনের ডেফিনেশন কি বলে? যে এফ নিয়মটা আমার কাছে গিভেন থাকবে, সেই নিয়মের দ্বারা এ সেটের যত কটা এলিমেন্ট রয়েছে, এখানে 3টে এলিমেন্টকে আমরা দেখতে পাচ্ছি এ সেটের, 1, 2 আর 3। ওই 3টে এলিমেন্টে এই নিয়মের দ্বারা এই বি সেটের কোনো না কোনো একটা ইউনিক পয়েন্টে গিয়ে কানেক্ট হবে। দেখা যাক কোন কোন পয়েন্টে কানেক্ট হচ্ছে। আচ্ছা, তার আগে একটা ছোট্ট করে জিনিস বলে রাখি, এই এ সেটের যে এলিমেন্টগুলো সেগুলোই কিন্তু এক্সের ভ্যালু হিসেবে কনসিডার করা হবে। আর এই এক্সের ভ্যালুটা বসিয়ে যে আমার হাতে রেজাল্টটা আসে সেটাকে আমরা ওয়াই বলি। তবে গিয়ে আমার একটা পয়েন্ট তৈরি হয়, এক্স, ওয়াই। গ্রাফে প্লট করতাম আমরা ছোটোবেলায়, সেই গ্রাফের পয়েন্টটা কী করে আসতো? ওই যে এক্সের ভ্যালু এই প্রথম এটা থেকে আসতো। এবার বারবার কি সেটের নাম এ থাকবে? এর জায়গায় পি দেওয়া থাকতে পারে, বি এর জায়গায় কিউ দেওয়া, সেটের নামটা পাল্টাতেই পারে, ওটা ম্যাটার করে না। কিন্তু প্রথমে যে সেটটা দেওয়া থাকবে সেই সেট থেকে কিন্তু এক্সের মানগুলোকে আমরা চুজ করব। তো যাই হোক, এবার এক্সের মান হিসাবে আমি ধরো 1কে বসালাম। যদি 1কে বসাই, এফ অফ 1 হিসেবে আমার কি রেজাল্ট আসার কথা? 1² মানে 1 আর 1 যোগ হলে কত হবে? 2। সিমিলার কেস, যদি আমি 2 বসাই, এক্সের মান হিসেবে 2 বসাই, 2² 2 দুগুণে 4 রাখে কত হবে? 5। এক্সের ভ্যালু হিসেবে যদি 3 বসাই, 3² 3 3কে 9 রাখে কত হবে? 10। তো এই যে এফ নিয়মটা দেওয়া রয়েছে,
এ সেটের এই প্রথমটা ধরো এ সেট, যেখানে হচ্ছে 1 2 3, আর এইটা হচ্ছে বি সেট। বি সেটের এলিমেন্টগুলো 2 4 5 9 আর 10। তো একটা কোথায় গিয়ে কানেক্ট হলো? 2-এতে কানেক্ট হয়েছে। 2টা কোথায় কানেক্ট হয়েছে? 5-এতে। অ্যান্ড 3টা কোথায় গিয়ে কানেক্ট হয়েছে? 10-এতে। তো দেখো প্রতি কটা এলিমেন্ট কিন্তু একটা ইউনিক পয়েন্টে গিয়ে কানেক্ট হয়েছে। যদি না হতো তখন সেটাকে ফাংশনই বলতে পারতাম না। আচ্ছা যাই হোক, ফাংশন ডিসকাশন আমার বিষয়বস্তু নয়। বিষয়বস্তু হচ্ছে কি র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম ভেরিয়েবলটাকে দেখো এখানে আমরা ক্যাপিটাল এক্স দিয়ে ডিনোট করছি, ওটাও কিন্তু একটা ফাংশন। তো ফাংশন যেরকমভাবে বিহেভ করে এক্সও এক্স্যাক্টলি সেমভাবে বিহেভ করবে। এখানে কীরকম জিনিসটা বলছে দেখো, যে এক্সটা একটা ফাংশন যে কি করছে, এসের যত কটা এলিমেন্ট আছে সে রিয়েল নাম্বারে গিয়ে কানেক্ট করছে। মানে কীরকম লিখবে ফাংশনটাকে, এখানে যেমন আমরা এফ বলছি কথাটা, শুধুমাত্র এফের পরিবর্তে এই জায়গায় এক্স ব্যবহার হচ্ছে, সাচ দ্যাট স্যাম্পল স্পেস এস, এখানে আমরা এই এ সেটটাকে ডোমেন বলছিলাম, আর এই বি সেটটাকে আমরা কোডোমেন বলি। এখানে ডোমেন হিসেবে ব্যবহার হবে কোনটা? এসটা। কোথায় গিয়ে জুড়বে? গোটার রিয়েল নাম্বারের সেটে গিয়ে ডুবে যাবে। তার মানে এখানে ডোমেনটা হচ্ছে এস আর কোডোমেনটা হচ্ছে আর। রেঞ্জ হচ্ছে একটা শব্দ রয়েছে যেখানে যে যে পয়েন্টে গিয়ে কানেক্ট হয় সেই পার্টিকুলার পয়েন্টগুলোকে নিয়ে একটা সেট যদি ক্রিয়েট করে দিই, সাচ অ্যাজ এখানে দেখো 2 5 আর 10-এ কানেক্ট হয়েছে, 2 5 আর 10কে নিয়ে আমি যে সেটটা তৈরি করলাম, এই সেটটাকে আমরা বলবো কি রেঞ্জ। যাই হোক, এখানে কীরকমভাবে আমরা রিয়েল নাম্বারে কানেক্ট করছি জিনিসটা একটু বোঝা যাক। ধরো আমি একটা কয়েনকে ধরো একটা কয়েনকে আমি দুবার টস করেছি, তাহলে আমার স্যাম্পল স্পেসটা কী আসার কথা? দুটোই হেড আসতে পারে, দুটোই টেল আসতে পারে, আর প্রথমটা টেল 2 নম্বরটা হেড আসতে পারে, প্রথমটা হেড 2 নম্বরটা টেল আসতে পারে। আচ্ছা, ফাংশনের ডেফিনেশন ওয়াইজ আমরা এখানে যেমন এফ এ টু বি বলেছিলাম, এখানে এক্স এস টু আর বলা হচ্ছে। এখানে এফটাকে নিয়ম বলা হয়েছিল, এখানেও কিন্তু এক্সটা নিয়মই একখানা, রুলই একটা। এখানে এফ এক্সটাকে কী বলে কনসিডার করে রেখেছিলাম আমরা? এক্স স্কোয়ার প্লাস 1। আচ্ছা, এখানে ধরো আমি এক্সটাকে বলছি এক্স ইজ ইকুয়াল টু, বা এক্স সাচ দ্যাট, বা এক্স ইজ আ নাম্বার অফ হেড। নাম্বার অফ হেড বলতে কীরকম জিনিসটা বোঝানো হচ্ছে, মানে আমি কয়েনটাকে দুবার টস করলাম, কবার হেড আসতে পারে সেটা এক্সকে বোঝানো হচ্ছে। তো এখানে জিনিসটা ভালো করে দেখো, আমার ডোমেনটা হচ্ছে এস, ডোমেনে কে কে রয়েছে? এইচ এইচ, টি টি, টি এইচ, এইচ টি। এইচ এইচ বলতে দুটোই হেড, টেল টেল বলতে কি দুটোই টেল, টেল হেড আর হেড টেল। এখানে আমি গোটা রিয়েল নাম্বারটাকে রাখলাম, গোটা রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারের মধ্যে কে কে থাকতে পারে আশা করছি এটা সবাই জানো। এখানে কি বলছে? এক্স ইজ ইকুয়াল টু নাম্বার অফ হেড। এখানে কটা হেড রয়েছে বলো তো? দুটো হেড রয়েছে, তাহলে এটা 2 থেকে কানেক্ট হলো। এখানে কটা হেড রয়েছে? একটাও হেড নেই, তার মানে এটা কোথায় গিয়ে কানেক্ট হবে? 0 থেকে কানেক্ট হবে। এখানে কটা হেড দেখতে পাচ্ছি? একটা হেড দেখতে পাচ্ছি, দ্যাট মিনস এটা কোথায় গিয়ে কানেক্ট হবে? এখানে গিয়ে কানেক্ট হবে। এখানে কটা হেড দেখতে পাচ্ছি? একটা হেড দেখতে পাচ্ছি, এও কিন্তু একেতে গিয়ে কানেক্ট হবে। এবার রিয়েল নাম্বারের সেট 2 0 আর 1 ছাড়া কি অন্য কোনো এলিমেন্ট থাকতে পারে? না, থাকতে পারে, তাতে আমার মাথা ব্যথা নয়। যে পয়েন্টে গিয়ে কানেক্ট হয়েছে সেগুলো কি রিয়েল নাম্বার? ইয়েস ইট ইজ, তারা কিন্তু রিয়েল নাম্বার। আমাদের কিন্তু ডেফিনেশন তাই বলে যে স্যাম্পল স্পেস এস কে এক্স কানেক্ট করবে কোথায়? রিয়েল নাম্বারে। আমাদের কিন্তু এখানেও কিন্তু এক্স্যাক্টলি সেম জিনিসই কিন্তু হচ্ছে। এছাড়া এটাকে যদি এরকমভাবে ডিফাইন করতাম, ধরো এক্সটাকে আমি এরকমভাবে বললাম, এক্স সাচ দ্যাট নাম্বার অফ হেড প্লাস নাম্বার অফ টেল। তার মানে এখানে আমরা এক্সটাকে কীভাবে ডিফাইন করলাম? শুধু নাম্বার অফ হেড, কটা হেড রয়েছে। কিন্তু এখানে ফাংশনটাকে কীভাবে ডিফাইন করছি?
যতগুলো হেড রয়েছে আর যতগুলো টেল রয়েছে তার যোগফলটাকে বোঝাচ্ছে। একটু বোঝা যাক, এক্সপেরিমেন্ট করা যাক। ফাংশন তো আমার এটা এক্স, এবার এখানে এস সেটের এলিমেন্টগুলো বসবে। এস সেটের এলিমেন্ট কি আছে? এইচ এইচ, টিটি, টিএইচ আর এইচটি, এইটা বসবে। যদি আমি এইচ এইচকে বসাই এখানে, তাহলে আমার কি রেজাল্ট আসার কথা? এখানে কি বলছে? নাম্বার অফ হেড প্লাস নাম্বার অফ টেল। এখানে হেড কটা রয়েছে? দুটো, কিন্তু টেল তো আমার একটাও নেই, তার তো টেল মানে কী হবে? 0। তাহলে রেজাল্ট কত পেলাম? 2। এক্স যদি টেল বসাই, এখানেও কিন্তু হেড একটা নেই, টেল দেখো দুটো রয়েছে, রেজাল্ট কত হলো? 2। সিমিলার কেস যদি হেড টেল বসতো, হেড দেখো একটা, টেল একটা, কোথায় গিয়ে ঢুকলো? 2-এতে। টেল হেড করলেও দেখো হেড একটা, টেল একটা, যোগ করলে কত পাচ্ছি? 2। তাহলে এইটাকে ছেড়ে যদি এইটাকে আমরা নিয়মটাকে ধরে নিই, তাহলে কানেকশানগুলো কেমন হবে? এইচ এইচ, টিএইচ, এইচটি আর টিটি, প্রত্যেক জোনায় দেখো 2 থেকে কানেক্ট হয়েছে। এবার বলে স্যার এটা কি ফাংশন কি হলো? হ্যাঁ, ফাংশন। এটা ফাংশনের ডেফিনেশন বলে এস সেটের যত কটা এলিমেন্ট রয়েছে একটা ইউনিক এলিমেন্টে গিয়ে কানেক্ট হবে। দেখো এইচের জন্য কিন্তু 2টাই ইউনিক, 2 ছাড়া আর অন্য কোথাও কিন্তু যায়নি। বাকিদের ক্ষেত্রেও কিন্তু এক্স্যাক্টলি সেম। কেউই দেখো, সবাই দেখো 2-তে গেছে, কিন্তু 2 ছাড়া অন্য কোথাও যায়নি। ওই যে ইউনিকনেস প্রপার্টিটা, সেটা কিন্তু এরা হোল্ড করছে। দ্যাটস ওয়াই কিন্তু এটা ফাংশন হিসেবে কনসিডার করব আমরা। তো এখানে আলটিমেটলি এক্সটা কী হলো? একখানা ফাংশন। তার মানে র্যান্ডম ভেরিয়েবলটা কি? র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে বেসিক্যালি একটা ফাংশন, যেখানে আমরা র্যান্ডম এক্সপেরিমেন্ট করার পর যে স্যাম্পল স্পেসটা আমার হাতে আসবে এস, তার সব কটা এলিমেন্টকে একটা রিয়েল নাম্বার দ্বারা কানেক্ট করবে। আচ্ছা, যদি এইটার জন্য এইটা যদি ফাংশন হয়ে থাকে আমার, আমি ছবিটা আরেকবার দেখাচ্ছি, দেখো। যদি এক্স এইচ বলে থাকি, এটা ইজ ইকুয়াল টু কত? নাম্বার অফ হেডকে বোঝাচ্ছে, কত হলো? 2। যদি এক্স টি বলে থাকি, সেক্ষেত্রে কত হবে? 0, একটাও হেড নেই। যদি এইচ টিকে বলি, তাহলে আনসার কত আসবে? 1। যদি টি এইচকে বোঝায়, তাহলে আনসার আসবে কত? 1। তো এই যে এক্সের ভ্যালুগুলো এখানে পেলাম, কি পেলাম? 0 পেলাম, 1 পেলাম আর 2 পেলাম। এইগুলোই কিন্তু এক্সের ভ্যালু হিসেবে ধরে নেব। এখানে যেমন এইটা যখন ফাংশন প্রথমে বুঝছিলাম, ওখানে এফএক্সের ভ্যালু হিসাবে আমরা কাকে কাকে পেয়েছিলাম? 2 পেয়েছিলাম, 5 পেয়েছিলাম আর 10 পেয়েছিলাম। যদি অসুবিধা হয়ে থাকে, ভিডিওটা একটুখানি পিছন দিকে পিছিয়ে দেখে নাও। দেখো এফএক্সের ভ্যালু হিসেবে কী পেয়েছিলাম? 2, 5 আর 10, এছাড়া কিন্তু কিছু পাইনি। এখানেও কিন্তু এক্সটা হচ্ছে ফাংশন, এক্সের ভ্যালু হিসেবে কী পাচ্ছি? 0 পাচ্ছি, 1 পাচ্ছি, 2 পাচ্ছি। যদি এইটার জন্য এক্সের ভ্যালু বার করি, অনলি কী হবে? 2, এছাড়া কিন্তু আর অন্য কিছু হবে না। আচ্ছা, আশা করছি সবাইকে বোঝাতে পেরেছি। এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলের ক্লাসিফিকেশন। ক প্রকারের র্যান্ডম ভেরিয়েবল হতে পারে, আমরা ক রকম, আমাদের সিলেবাসে বা ক রকমের রয়েছে, সমস্ত কিছু ডিসকাস করব। নেক্সট টপিকটা হচ্ছে কি, আমাদের ক রকমের র্যান্ডম ভেরিয়েবল হয়। আচ্ছা, নেক্সট টপিকটা ছিল কি তোমাদের র্যান্ডম ভেরিয়েবলে ক রকমের হয়, প্রকারভেদ। পাতি ভাষায় ক রকমের হয়, প্রকারভেদ। দেয়ার আর 2 টাইপস অফ র্যান্ডম ভেরিয়েবল। এক নম্বর হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, বা বাংলায় যেটাকে বলা হয় বিচ্ছিন্ন সমসম্ভব চলক। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। আর 2 নম্বর টাইপটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। ডিসক্রিটকে আমরা বাংলায় বলবো বিচ্ছিন্ন সমসম্ভব চলক, আর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলকে বলবো অবিচ্ছিন্ন বা সন্তত সমসম্ভব চলক। আচ্ছা, এবার আমাদের ফার্স্ট ডিসকাশন হবে এই ডিসক্রিট ব্যাপারটা অ্যাকচুয়ালি কী জিনিস। একটু আগে যে ডিসকাশনটা করছিলাম, যে এক্সাম্পলটা দিয়েছিলাম, একটা কয়েনকে 2বার টস করা হয়েছিল, সেখানে আমার যে র্যান্ডম ভেরিয়েবলে যে ভ্যালুগুলো এসেছিলো, সেটা এসেছিলো 0 এসছে, 1 এসছে, 2 এসছে। ডিসক্রিট কথার পাতি ভাষায় মানে হচ্ছে আমি যা গুনতে পারবো, কাউন্ট করতে পারবো, সেটা কি আমরা ডিসক্রিট বলবো। ডেফিনেশনটা হচ্ছে কাইন্ড অফ এরকম টাইপের। আর র্যান্ডম ভেরিয়েবল এক্স ইজ কল্ড ডিসক্রিট ইফ দ্য নাম্বার অফ পসিবল ভ্যালুজ অফ এক্স values of x is finite or countable infinite.
একটু জিনিসটা বোঝা যাক ব্যাপারটা অ্যাকচুয়ালি কী জিনিসটা হচ্ছে। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল কাকে বলছি, মানে ধরো নর্মালি আমি এক্সের ভ্যালু ধরো x1 x2 x3 এরকম করতে করতে xn এ গিয়ে থেমে গেছে, এটা ফাইনাইট হলো, গুনতে পারছি। যেমন এখানে হয়েছিল 0 1 2, একটু আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম এইটা ধরো x1 এর মান, এটা ধরো x2 এর মান, এটা ধরো x3 এর মান। কোনো কোনো এক্সপেরিমেন্ট এমন তো থাকতেই পারে যেখানে তিনখানা তোমার ভেরিয়েবলের যে ভ্যালুটা সেটা 3টে না হয়ে 10টা হতে পারে, 12টা হতে পারে, 14টা হতে পারে, 20টা হতে পারে। সেই রকমই x1 x2 এরকম করতে করতে xn পর্যন্ত আমার x এর ভ্যালু রয়েছে। আর এক জায়গায় আমি x এর ভ্যালু বলছি x1 x2 x3 দিয়ে ডট ডট ডট, এইটা হচ্ছে ইন ডট ডট দিচ্ছি, মানে এরপর আর শেষ নেই, ইনফাইনাইট ওয়েতে চলতে থাকবে। তো এই ব্যাপারটা একটু বোঝা যাক কীরকম জিনিসটা বলতে চাইছি। যেমন ধরো ন্যাচারাল নাম্বারের সেটটার কথা বলছি আমি। ন্যাচারাল নাম্বারের সেটে কী হয় 1 2 3 এরকম করে গুনতে থাকি, ধরো আমি 10 পর্যন্ত গিয়ে ছেড়ে দিলাম। এই 10 পর্যন্ত গিয়ে ছেড়ে দেওয়া, তুমি তো গুনতে পারছো, ব্যাপারটা ফাইনাইট হয়ে গেল। আর আমি যে ডেফিনেশনটা একটু আগে বললাম ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের যে ডেফিনেশনটা, আর র্যান্ডম ভেরিয়েবল এক্স ইজ কল্ড ডিসক্রিট ইফ দ্য নাম্বার অফ পসিবল ভ্যালুজ অফ এক্স ইজ ফাইনাইট, যেটা হচ্ছে এটা। আর 2 নম্বর হচ্ছে অর কাউন্টেবলি ইনফাইনাইট। কাউন্টেবলি ইনফাইনাইট কথার মানে হচ্ছে ধরো আমি এনটাকে এইরকম ছেড়ে দিলাম 1 2 3 4 অ্যান্ড ডট ডট, এখানে কিন্তু এন এর কোনো শেষ নেই। এনটা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বারস, 1 2 3 4 করে এন ইনফাইনাইট অবধি চলতে থাকবে, কিন্তু আমরা গুনতে পারছি 1 2 3 4 5 6 7 অ্যান্ড সো অন, গুনতে পারছি। এখানে তো দেখতে পাচ্ছি গুনতে তো পারছি বাট শেষ আছে, এটা হলো ফাইনাইট। এই কেসটা হচ্ছে কি ফাইনাইট, আর এইটার ক্ষেত্রে থাকছে কি ইনফাইনাইট, বাট এটা কাউন্টেবল, মানে আমরা গুনতে পারবো। আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, কোনটা ইনফাইনাইটও হবে বাট গুনতে পারবো না। একটা এক্সাম্পল দেখেন, ধরেন নাম্বার লাইনে 0 আর 1, 0 1 2, এই জায়গায় -1 অ্যান্ড সো অন, এরকম নাম্বার লাইনে ছোটো থেকে করেছি, গাদা সংখ্যা রয়েছে। তো এইরকম ক্ষেত্রে কি হবে, 0 আর 1-এর মাঝখানে কতগুলো সংখ্যা আছে তার কোনো হিসাব নাই, তার কোনো হিসাব নেই, তার মানে ইনফাইনাইট সংখ্যা আছে। যেমন দেখো আমি বলছি একটা ফ্র্যাকশানের লবটাকে ছোট রাখলাম আর হরটাকে বড় রাখলাম, এই সংখ্যাটাই কিন্তু 0 আর 1-এর মাঝখানে আছে। এরকম একটা দুটো সংখ্যা হবে, ইনফাইনাইট সংখ্যা হবে এরকম। আমি ভ্যারাইটি তৈরি করতে পারি, 5/7 করে দিলাম, 6/7 করে দিলাম, 20/22 করে দিলাম, কখনো 20/21 করে দিলাম। কোনো নির্দিষ্ট অর্ডারে কিছু হচ্ছে না। এখানে যেমন দেখো ন্যাচারাল নাম্বারের সেটটা, এটাও কিন্তু ইনফাইনাইট অবধি যাচ্ছে, কিন্তু নির্দিষ্ট অর্ডারে তুমি গুনতে পারছো। এখানে কিন্তু নিজেরা একটু আইডিয়া করে দেখেন, এখানে কিন্তু গোনাটা কিন্তু পসিবল না। কোনখান থেকে কীভাবে, ওপরটা ছোটো থাকলে হচ্ছে, নিচেটা বড়ো থাকলে হচ্ছে, সেটা 0 আর 1-এর মাঝখানে। এবার 1 আর 2-এর মাঝখানেও কিন্তু ইনফাইনাইট সংখ্যা রয়েছে, সেগুলো কীভাবে 1.2-এর 3, 1.5-এর 6, এই টাইপের সংখ্যাগুলো 1 আর 2-এর মাঝখানে, এদেরকে গোনা আমাদের পক্ষে সম্ভব নয়। এরা ইনফাইনাইট অসংখ্য রয়েছে, কিন্তু গুনতেও পারবো না। তো এইটা হলো আনকাউন্টেবলি ইনফাইনাইট, আর এটা হলো কাউন্টেবলি ইনফাইনাইট, মানে যেগুলোকে আমরা গুনতে পারবো। তো আমাদের ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলটা যাদেরকে আমাদের গুনতেও পারবো, শেষও করতে পারবো, মানে ফাইনাইট, গুনতে পারবো কিন্তু শেষ হবে না, কাউন্টেবলি ইনফাইনাইট, এই দুটো কেসকে বলবো কি আমরা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। আর কন্টিনিউয়াস যেগুলোকে আমরা গুনতে পারি না, যেমন 0 আর 1-এর মাঝখানে, এইটাকে আমরা কিন্তু দেখবে ঠিক এই রকমভাবে লিখি ইন্টারভ্যাল আকারে। ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের এই টপিকগুলো আশা করছি তোমরা জানো। এই ইন্টারভ্যাল আকারে যদি কোনো র্যান্ডম ভেরিয়েবল থাকে তখন সেটাকে আমরা বলবো কি কন্টিনিউয়াস। যেমন আচ্ছা, যেমন এই যে ধরেন 0 <= x <= 5, এই যে দুটো এই জিনিসটা আমি লিখলাম, যদি মেনশন করা থাকে x is belongs to ন্যাচারাল নাম্বার, আর এক জায়গায় জাস্ট অনলি লেখা রয়েছে x <= 5 0 <= x <= 5 x belongs to রিয়েল নাম্বার। তো এইটা আমার হবে ডিসক্রিট পার্টে। এটা ডিসক্রিট পার্টে কেন, এর ভ্যালুগুলো দেখো বলছে ন্যাচারাল নাম্বার থেকে নিতে হবে। ন্যাচারাল নাম্বার কোনখান থেকে স্টার্ট হয়, 1 2 3 অ্যান্ড সো অন।
তো 0 থেকে বড় ন্যাচারাল নাম্বার কোনখান থেকে স্টার্ট হচ্ছে? 1 2 3 4 অ্যান্ড 5। এদের ডিসক্রিট ভ্যালু, এদেরকে আমরা বলবো কি xi, ঠিক আছে। আর এদেরকে বলবো কি আমরা কন্টিনিউয়াস, কারণ রিয়েল নাম্বার কিন্তু শুধু এরাই কি রিয়েল নাম্বার? ন্যাচারাল নাম্বার হোক, হোল নাম্বার হোক, ইন্টিজার হোক, এছাড়াও কিন্তু গাদা রিয়েল নাম্বার পাওয়া যায়। 0 থেকে 5-এর মাঝখানে এই যে 0 এখানে, 1 এখানে, 2 এখানে, 3 4 আর 5, 0 থেকে স্টার্ট করে 5 পর্যন্ত যতগুলো সংখ্যা রয়েছে শুধু কি 0 1 2 3 4 5ই আছে? না, এর ভেতরে অসংখ্য সংখ্যা রয়েছে এগুলো, যেগুলোকে আমরা গুনতে পারবো না। তো এই ধরনের কেসগুলোকে আমরা বলবো কি কন্টিনিউয়াস কেস। কন্টিনিউয়াস এক্সের ভ্যালু যদি কোনো ইন্টারভ্যালের মাঝখানে লাই করে, বলে দিল জাস্ট 0 থেকে 5-এর মাঝখানে, কোনো স্পেসিফাইড কিছু নেই, না ন্যাচারাল নাম্বার না হোল নাম্বার, কিছু নেই, যেগুলোকে আমরা গুনতে পারবো না, সেই ধরনের র্যান্ডাম ভেরিয়েবলগুলোকে বলবো কি আমরা কন্টিনিউয়াস র্যান্ডাম ভেরিয়েবল। ফর অ্যান এক্সাম্পল দেখো, ধরো ওজনের কথা বলছি, এই এক্সাম্পলটা পপুলার এক্সাম্পল ওজনের ব্যাপারটা। ধরো একটা স্কুলের মধ্যে যত বাচ্চা রয়েছে সবারকার ওজন মেজার করছি। ধরো কোনো একটা বাচ্চার ওজন 30 কেজি, এক্সের ভ্যালু হলো 30, ক্লিয়ার। এবার এক্সের ভ্যালু কি শুধু এরকম করেই পাওয়া যায় 30? কারোর ওজন কি এরকম হতে পারে না 30.1 কেজি? অথবা এক্সের ভ্যালু কি এরকম হতে পারে না 30.12? কারোর এরকম হতে পারে না এক্সের ভ্যালু 30.102? তো এদের কিন্তু স্পেসিফিকেশন আমি কিছু করতে পারবো না। মানে যেমন দেখো কীরকমভাবে এক্সাম্পলটা দিই, এদেরকে আমরা কিন্তু গুনতে পারবো না ঠিকঠাক করে, কিন্তু ন্যাচারাল নাম্বার যদি করি, ন্যাচারাল নাম্বার দেখো 1 2 3 এরকম করে কিন্তু এক্স্যাক্টলি গোনা যাচ্ছে। তো ওই যেগুলো গুনতে পারবো সেগুলোকে বলবো ডিসক্রিট, আর যেগুলো গুনতে পারবো না সেগুলোকে বলবো কি কন্টিনিউয়াস। আমাদের সিলেবাসে পুরোটাই কিন্তু ডিসক্রিটের ওপর ওরিয়েন্টেড, কোনো কন্টিনিউয়াস থাকছে না। তো এটা নিয়ে চিন্তা কিছু নেই, পুরো ডিসক্রিটটা নিয়েই আমাদের আলোচনা করা হবে। এরপরে যেটা করব কি প্রবাবিলিটি মাস ফাংশন। প্রবাবিলিটি মাস ফাংশন, আচ্ছা এই প্রবাবিলিটি মাস ফাংশন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, বাংলায় যেটাকে বলা হয় সম্ভাবনা অপেক্ষক বা পরিসংখ্যা অপেক্ষক। সম্ভাবনা অপেক্ষক বা পরিসংখ্যা অপেক্ষক। আচ্ছা এখানে ডেফিনিশনটা কেমন লেখা হবে? fx ইজ ইকুয়াল টু, fx লেখা হয়, কখনো px লেখা হয়। px ইজ ইকুয়াল টু xi is equal to pi when x is equal to xi is equal to 0 when x is not equal to xi। আচ্ছা এবার i এর ভ্যালু কি? i এর ভ্যালু ইজ ইকুয়াল টু 1 2 অ্যান্ড সো অন, এরকম গুনতে যাবো। i এর ভ্যালু কোনগুলো হবে? 1 2 3 অ্যান্ড সো অন, একটা দুটো নয়, অসংখ্য, এবার চলতেই থাকবে। এবার এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কী জিনিস? এমন একটা ফাংশনকে আমরা মাস ফাংশন বলবো যে প্রবাবিলিটি ক্যালকুলেশন করে দেয়। সিম্পল ভাষায় হচ্ছে এর কাজ হচ্ছে প্রবাবিলিটি নির্ণয় করে দেওয়া। আচ্ছা এই মাস ফাংশনকে আমরা p.m.f বলেও লিখে থাকি। আরেক ধরনের ফাংশন হয় যেটাকে আমরা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন বলে থাকি, p.d.f, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। এটা আমাদের ডিসকাশনের বিষয় নয়। এই প্রবাবিলিটি মাস ফাংশনটা ইউজ করা হয় ডিসক্রিট কেসের জন্য। যখন আমাদের র্যান্ডাম ভেরিয়েবলটা ডিসক্রিট থাকবে তখন যে প্রবাবিলিটি ফাংশনটা আমরা ইউজ করব তাকে বলবো প্রবাবিলিটি মাস ফাংশন। আর কন্টিনিউয়াস র্যান্ডাম ভেরিয়েবল যদি আমার কাছে থেকে থাকে তখন সেক্ষেত্রে আমরা যে প্রবাবিলিটি ফাংশনটা ইউজ করব সেই ফাংশনটার নাম দেবো কি প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন বলে দেখা হয়। ওকে ন্যাচারালি এফএক্স দিয়েও লেখা হয়। এইটাকে আমরা কীরকমভাবে লিখি? এটাকেও এফএক্স লিখি কিন্তু এফআই লিখি অ্যাকচুয়ালি। এখানে এফএক্স দিতে পারি, এখানে যে পিআইটা লিখেছি এই পিআইটার পরিবর্তে দেখবে অনেক বইয়েতে এর জায়গায় এফআইও কিন্তু লেখা থাকে। ডেফিনেশনটাই বলছি, বাট আমাদের ডেফিনেশনটা জানাটা যে খুব বেশি ম্যান্ডেটারি তা নয়। আচ্ছা নেক্সট ডিসকাশনটা করবো কি প্রবাবিলিটি মাস ফাংশনটা অ্যাকচুয়ালি কাজ কীরকমভাবে করে। ধরো একটা কয়েনকে আমি 3বার টস করলাম, সেক্ষেত্রে আমার স্যাম্পল স্পেস কী কী আসতে পারে? স্যাম্পল স্পেসে আসতে পারে 3টেই হেড চলে এলো, 3টেই টেল চলে এলো। প্রথম দুটো হেড এলো, 3 নম্বরটা টেল এসছে, প্রথমটা টেল, শেষ দুটো হেড এলো। অথবা এরকম হতে পারে হেড টেল হেড হতে পারে,
টেল হেড টেল হতে পারে, টেল টেল হেড হতে পারে, আর হেড টেল টেল হতে পারে। এর বাইরে কিছু হবে না, তোমরা ট্রাই করে দেখে নিতে পারো। টোটাল পসিবল আউটকামস কিন্তু আমার কাছে 8টা। একটা কয়েনকে যদি 3বার টস করি এর বাইরে কিছু কিন্তু আসবে না। একটা র্যান্ডম ভেরিয়েবল এক্স নিচ্ছি, এক্সটাকে কি বলা হচ্ছে? নাম্বার অফ হেড, নাম্বার অফ হেডস। তাহলে এক্ষেত্রে আমার এক্সের ভ্যালুগুলো কী কী আসবে ক্যালকুলেট করে দেখার দরকার নেই, তোমরা এখান থেকে দেখেই বুঝতে পারবে। একটাও হেড পড়লো না, হতেই পারে। অনলি একখানা হেড পড়েছে, দুটো হেড পড়েছে, আর মোস্টলি 3টে হেড পড়বে। যদি কয়েনকে আমি 3বার টস করি তো আমার 3টি টেল চলে এলে একটাও হেড পড়লো না, সেক্ষেত্রে আমার র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু কত হবে? 0। একটাই হেড পড়লো, বাকি দুটো টেল পড়েছে, কোথায় কোথায় হয়েছে দেখো, একটুখানি ডিফারেন্ট কালি দিয়ে একটু দেখা যাক। এই জায়গায় আর একটা নিশ্চয়ই থাকবে, এই যে এখানে এই 3 জায়গায় দেখো কি রয়েছে, একটা করে হেড রয়েছে। এরপরে দেখো কি বলা হচ্ছে, দুটো করে হেড এখানে রয়েছে, এখানে রয়েছে, আর এই জায়গায় রয়েছে। আর 3টে হেড একদম এই জায়গায় দেখতে পাচ্ছ, 3টে হেড। আচ্ছা, তো এবার পি অফ এক্স ইজ ইকুয়াল টু 0 এর কথার মানে কি? যদি একটাও হেড না পড়ে তার প্রবাবিলিটি কত? পি অফ এক্স ইকুয়াল টু 0 মানে হেড না পড়ার সম্ভাবনা। একটাও হেড পড়লো না, মানে কোনটা পড়লো? 3টি টেল পড়েছে, সেটা একটাই আউটকাম। তো আমাদের প্রবাবিলিটি ডেফিনিশন কি বলে? তোমার ফেভারে যেটা থাকবে সেটা বসবে উপরে, আর টোটাল পসিবল আউটকামস দেখো 8টা রয়েছে, সেটা বসবে কি নিচে। 1/8 হচ্ছে কিন্তু আমার প্রবাবিলিটি। যদি পি অফ এক্স ইজ ইকুয়াল টু 1 ক্যালকুলেশন করি, তার মানে এটা কি বোঝাচ্ছে? একটাই হেড পড়বে। এক্সটাকে কি বলা আছে দেখো? নাম্বার অফ হেড। এখানটা ভালো করে বোঝেন। এক্স ইজ ইকুয়াল টু কী রয়েছে? নাম্বার অফ হেড। নাম্বার অফ হেড এক্স ইজ ইকুয়াল টু কত নিয়েছি আমি? একটা, মানে একটাই হেড করার কথা বলছে। কোথায় কোথায় একটা হেড রয়েছে? এখানে একটা হেড, এখানে একটা হেড, এখানে একটা হেড। তো 3টে আউটকাম আমার ফেভারে রয়েছে, আমার হয়ে কাজ করছে 3টে আউটকাম, 1 2 3। আর টোটাল পসিবল আউটকামস কত? 8। এই ইজ ইকুয়াল টু কত লিখে দিলাম? 8। আচ্ছা, এর পরবর্তীতে প্রবাবিলিটি এক্স ইজ ইকুয়াল টু কত হলো? 2। প্রবাবিলিটি এক্স ইজ ইকুয়াল টু 2, তার মানে কটা হেড পড়বে? দুটো হেড পড়বে। দুটো হেড কোথায় কোথায় রয়েছে? দেখেন আন্ডারলাইন করা রয়েছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3 জায়গায় হচ্ছে। তাহলে কত হচ্ছে? 3/8 হচ্ছে প্রবাবিলিটি। এরপরে যদি ক্যালকুলেশন করি, প্রবাবিলিটি এক্স ইজ ইকুয়াল টু 3, মানে 3খানা হেড পড়বে, তার মানে অনলি এইটার কথা বলা হচ্ছে। 1/8 হচ্ছে তার প্রবাবিলিটি। তাহলে এগুলো কি হলো? যে র্যান্ডম ভেরিয়েবলগুলো ছিল, সেই র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটিগুলো কিন্তু আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি। একটা বেরিয়েছে 1/8, একটা বেরিয়েছে 3/8, আর একটা 3/8, লাস্টেরটা কি বেরিয়েছে? 1/8। আচ্ছা, এবারে এইটাকে যদি একটু ভদ্রভাবে গুছিয়ে লিখি, সেটাকেই আমরা প্রবাবিলিটি মাস ফাংশন বলবো। কি বললাম? এই প্রবাবিলিটিগুলো ক্যালকুলেট করে নেওয়ার পর আমি এটাকে একটু গুছিয়ে লিখতে চাইছি। কেমনভাবে গুছিয়ে লিখবো একটু দেখা যাক। স্পেস কম থাকার জন্য মুছে দিলাম, দুঃখিত আমি। আচ্ছা, পি অফ এক্স ফাংশনটার নাম কী দিলাম? আমরা লিখে রেখেছি এখানে পি অফ এক্স, আমরা পি অফ এক্স দিচ্ছি সাচ দ্যাট এখানে কীরকমভাবে থাকবে? পি অফ এক্স ইজ ইকুয়াল টু 0, এর প্রবাবিলিটি কত? 1/8। পি অফ এক্স ইজ ইকুয়াল টু 1, এটার প্রবাবিলিটি কত ক্যালকুলেশন করেছিলাম? 3/8। প্রবাবিলিটি এক্স ইজ ইকুয়াল টু 2, এর ভ্যালু কত ক্যালকুলেশন করেছিলাম? এটা অলসো 3/8 ক্যালকুলেশন করেছিলাম। নেক্সট প্রবাবিলিটি এক্স ইজ ইকুয়াল টু কত? 3, এর প্রবাবিলিটি ক্যালকুলেশন করেছিলাম 1/8। এটা কখন এসছে? যে এক্সের ভ্যালু 0 এইটার জন্য। এটা প্রবাবিলিটি কখন এসছে? যদি এক্সের ভ্যালু 1 আসে, এক্সের ভ্যালু 2, আর এখানে কত হচ্ছে? এক্সের ভ্যালু হচ্ছে 3। এগুলো সরি, এগুলো স্মল লেটার লিখে ফেলেছি, এগুলো ক্যাপিটাল হবে, কারণ র্যান্ডম ভেরিয়েবলকে আমরা ক্যাপিটাল দিয়ে লিখছি। যাই হোক, এবার এখানে একটা জিনিস দেখেন, এক্সের ভ্যালু 0-র জন্য প্রবাবিলিটি হচ্ছে 1/8, যদি 1 হয় সেটা 3/8, যদি 2 হয় সেটা 3/8, যদি 3 হয় 1/8। এখানে ডেফিনেশনটা দিকে একটু ভালো করে তাকাও। এই প্রবাবিলিটিটাকে আমরা কি বলছি? পিআই। আই এর মান কি হতে পারে? 1 2 3, মানে এরপরে আরও থাকবে, মানে যদি থাকে পসিবল। তো এটা কত নম্বর? 1 নম্বর, তাই এটাকে আমি কি বললাম? P1। তাহলে এটা কার জন্য এসছে? এক্স ভ্যালু 0-র জন্য, তাহলে এটাকে আমি x1 নাম দেবো। এটা প্রথম ভ্যালু আমার, এটা 2 নম্বর ভ্যালু, এটাকে নাম দিচ্ছি কত? P2।
এটাকে নাম দিলাম কত x2। সিমিলারলি এইটা 3 নম্বর পজিশনে আছে বলে এর নাম দিচ্ছি কি p3, এটাকে নাম দেবো কি x3। সিমিলারলি এটাকে কি নাম দিচ্ছি p4, এটাকে নাম দিচ্ছি কি x4। তো জিনিসটা ভালো করে দেখেন, ডেফিনেশনটার সঙ্গে মেলাও। কি লেখা আছে, যদি x এর ভ্যালু xi হয় তার প্রবাবিলিটি আসবে pi। তাহলে x এর ভ্যালু x1 এর জন্য প্রবাবিলিটি কত হলো p1, x এর ভ্যালু x2 এর জন্য প্রবাবিলিটি কত হলো p2 অ্যান্ড সো অন, x এর ভ্যালু x4 এর জন্য প্রবাবিলিটি কত হলো 0। আর মোস্টলি লাস্টের দিকে দেখো কি লেখা রয়েছে ফাংশনটায়, যদি x এর ভ্যালু xi এর সঙ্গে ইকুয়াল না হয়, মানে র্যান্ডাম ভেরিয়েবলের যে ভ্যালুগুলো আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে 0 1 2 3 এইটাই রয়েছে, যে র্যান্ডাম এক্সপেরিমেন্টটা করেছিলাম, একটা কয়েনকে 3বার টস করেছিলাম, সেই জন্যে আমার র্যান্ডাম ভেরিয়েবলের যে ভ্যালুগুলো 0 1 2 আর 3 এসেছিল। যদি এরা ছাড়া, এগুলোই কিন্তু আমার x এর ভ্যালু, x1 x2 x3 x4, দেখো এগুলোই লেখা আছে। এগুলো x এর ভ্যালু যদি x এর সঙ্গে ইকুয়াল না হয়, মানে এই ভ্যালুগুলোর সঙ্গে যদি ইকুয়াল না হয়, ফর অ্যান এক্সাম্পল ধরো আমি x ইজ ইকুয়াল টু 5 এর জন্য প্রবাবিলিটি ক্যালকুলেশন করতে চাইছি, এইটা কিন্তু এর মধ্যে কিন্তু নেই, তাহলে এর প্রবাবিলিটি কি আসবে, fx এর ভ্যালু কি হবে, px এর ভ্যালু 0 আসবে। তো এইটাকেই আমরা বলবো কি প্রবাবিলিটি মাস ফাংশন। প্রবাবিলিটি মাস ফাংশন তাহলে কি আমাদেরকে দেয়, প্রবাবিলিটি ক্যালকুলেশন করে দেয়, সিম্পল ভাষায় প্রবাবিলিটি দেয়। এবারে এইটাকে যদি আমরা আর একটু বেটার ওয়েতে সাজাই, বেটার ওয়েতে সাজাই মিনস ধরো আমরা একটা ছক করে নিলাম, ছক করে নিলাম বলতে ধরো এরকম একটা x লিখে নিলাম, দিয়ে ছক করছি। x এর ভ্যালুগুলো কী কী হচ্ছে, 0 হচ্ছে, 1 হচ্ছে, 2 হচ্ছে, আর কি হচ্ছে 3 হচ্ছে। x এর ভ্যালু 0 1 2 আর 3। তাহলে তার প্রবাবিলিটি, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে রাখি, আমি এখানে লিখেছিলাম ইজ ইকুয়াল টু fi, যেটা মুছে দিয়েছি স্পেস কম থাকার জন্য। কোনো বইয়েতে আমি pi লিখেছি, piটাই কিন্তু fi, কখনো কখনো fi লেখা হবে, কখনো কখনো pi লেখা হবে, দুটোই কিন্তু আলটিমেটলি সেম জিনিসে কিন্তু বোঝাচ্ছে। এই piটা লেখাটা কিন্তু মিনিংফুল, পরে গিয়ে কাজে লাগবে। পরের দিকে পরে কিছু টপিকে রয়েছে ম্যাথামেটিক্যাল এক্সপেকটেশন বা গাণিতিক প্রত্যাশা বলে একটা টপিক রয়েছে, সেই টপিকটা কিন্তু পিআইটা কাজে লাগবে। এইখানটা আমি একটু দাগ দিয়ে রাখছি, কখনো আমি করাতে গিয়ে পিআই লিখে ফেলবো, কখনো এফআই লিখে ফেলি, কারণ দুটোই আলটিমেটলি সেম জিনিস, যেটা খুশি লেখো, ডাজেন্ট ম্যাটার। তো যাই হোক, ওই টপিকটা ছেড়ে দিয়ে যেখানে করছিলাম সেখানে চলে আসি। কি করছিলাম, এটাকে আরেকটুখানি গুছিয়ে লিখছি। কীরকমভাবে গুছিয়ে লিখবো, যে আমার এক্সের যে ভ্যালুগুলো পেয়েছি, যে কি পেয়েছি 0 1 2 আর 3, 0 1 2 আর 3, তার জন্য প্রবাবিলিটি কত এসছে, প্রথমটা 1/8, একের জন্য প্রবাবিলিটি কত পেয়েছি 3/8, 3 নম্বরটার জন্য মানে 2 এর জন্য প্রবাবিলিটি কত পেয়েছি 3/8, আগেন 3-এর জন্য মানে 4 নম্বর পজিশনের জন্য প্রবাবিলিটি কত পেয়েছি 1/8। এই যে গুছিয়ে লিখলাম, এইটাকে বলবো কি আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। কি বলবো, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এটাকে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলা হয়। এরকম কিন্তু কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রেও থাকে। আমাদের যেহেতু ডিসক্রিট র্যান্ডাম ভেরিয়েবল দু রকমের হয়, একটা ডিসক্রিট র্যান্ডাম ভেরিয়েবল আর একটা হচ্ছে কি কন্টিনিউয়াস র্যান্ডাম ভেরিয়েবল। যেহেতু আমার টার্গেটটা হচ্ছে পুরোপুরি ডিসক্রিটের ওপর, কন্টিনিউয়াসের দিকে যাচ্ছি না, তো ওইটা আপাতত স্কিপ থাকাই ভালো। তো ওরও কিন্তু হয় আলটিমেটলি। এর জন্য এইটাকে যেমন পিএমএফ বললাম, p.m.f মানে প্রবাবিলিটি মাস ফাংশন, কন্টিনিউয়াসের জন্য এরকমই একখানা আমরা তৈরি করতে পারবো, যেটাকে আমরা বলবো কি প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। ওই ডেনসিটি ফাংশন থেকে যে ডিস্ট্রিবিউশনটা আমরা পাবো, সেই ডিস্ট্রিবিউশনটাকে বলবো কি কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, আমাদের নেক্সট টপিকটা হচ্ছে ম্যাথামেটিক্যাল এক্সপেকটেশন বা গাণিতিক প্রত্যাশা। আচ্ছা, টপিকটা আমি জানি না কতটা তোমাদের ভালো ডেলিভার করতে পারছি আমি। শুনতে যদি কঠিন লেগে থাকে, কিন্তু অঙ্ক করতে গিয়ে অতটাও কঠিন কিন্তু লাগবে না, কিন্তু আলটিমেটলি সোজা জিনিস। আচ্ছা, আমি এটা হঠাৎ করে বলতে বলতে হঠাৎ করে মনে পড়ে গেল, একটা জিনিস ডিসকাস করতে আমি ভুলে গেছি। ওই যে আমি যেটা বলছিলাম, যে যে সম্ভাবনার যে বিভাজনটা, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা 0 1 2 আর 3-এর জন্য ছিল।
প্রবাবিলিটি অফ এক্স এটা ছিল মোস্ট প্রবাবলি 1/8, এটার জন্য ছিল 3/8, এটার জন্য ছিল 3/8 আর এটার জন্য ছিল 1/8। এইটাকে আমরা বললাম P1, এটাকে বললাম P2, এটা P3 অ্যান্ড ইট ইজ P4। একটা মজার জিনিস দেখো, এদের সব কটার অ্যাডিশন করে দেখো, টোটাল করে দেখো কি আছে, করে দেখবে কি আসবে, অলওয়েজ 1। যদি কোনো একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ঠিক হয়, মানে ওই ডিস্ট্রিবিউশনটা আদেই যদি ঠিক হয়ে থাকে, প্রত্যেক র্যান্ডাম ভেরিয়েবল এক্স তার প্রত্যেকটা ভ্যালুর জন্য যে প্রবাবিলিটি থাকবে সে প্রবাবিলিটির অ্যাডিশনটা কিন্তু অলওয়েজ ইকুয়াল টু 1 হবে। তার মানে আলটিমেটলি P1, P2, P3 অ্যান্ড P4 এদের ভ্যালু হচ্ছে 1। এবার এই যে র্যান্ডাম ভেরিয়েবল এক্স তার জন্য 4টে ভ্যালু পেয়েছি, এরকম অনেকগুলো র্যান্ডাম ভেরিয়েবল ভ্যালু হতে পারে, 4টেই যাবে তার কোনো মানে নেই, হতে পারে 4টে থেকে কমও হতে পারে, তার থেকে বেশিও হতে পারে। যতগুলোই ভ্যালু থাকুক না কেন, তার রেসপেক্টিভ যে প্রবাবিলিটিগুলো আমার কাছে অ্যাভেলেবেল থাকবে তাদের অ্যাডিশনটা কিন্তু অলওয়েজ ইকুয়াল টু কী থাকবে, 1। তো যাই হোক, নেক্সট টপিকটা কোথায় ছিল, কী ছিল জানো, ম্যাথামেটিক্যাল এক্সপেকটেশন বা গাণিতিক প্রত্যাশা। গাণিতিক প্রত্যাশা অ্যাকচুয়ালি কী জিনিস, গাণিতিক প্রত্যাশা দুরকম কী বলে র্যান্ডাম ভেরিয়েবলের জন্যই কিন্তু হয়, ডিসক্রিট র্যান্ডাম ভেরিয়েবল, কন্টিনিউয়াস র্যান্ডাম ভেরিয়েবল, দুজনকার জন্যই কিন্তু গাণিতিক প্রত্যাশা ক্যালকুলেশন করা যায়। আচ্ছা, আমাদের আপাতত পুরোটাই ডিসক্রিটের ওপর আলোচনা হচ্ছে। কোনো বিচ্ছিন্ন সমসম্ভাব্য চলক, দ্যাট মিন্স ডিসক্রিট র্যান্ডাম ভেরিয়েবল, তার যে ভ্যালিউসগুলো ধরে নাও সেটা x1, x2, x3 অ্যান্ড সো অন xn। ওই যে এক্সাম্পলটায় এক্স এর ভ্যালুগুলো কী কী ছিল আমার, 0, 1, 2 আর 3, এটা x1, x2, x3, x4। এখানে সেরকমই x1, x2, x3, x4, x5 এরকম করতে করতে xn অনেকগুলো ভ্যালু রয়েছে ধরো, তাদের রেসপেক্টিভ প্রবাবিলিটিগুলো P1, P2, P3 অ্যান্ড সো অন Pn। xn এর জন্য তার প্রবাবিলিটি কত হচ্ছে, Pn। গাণিতিক প্রত্যাশাকে আমরা ডিনোট করব E অফ x, এক্সপেকটেশন অফ x। কি জিনিসটা বলা হয়, এই যে প্রত্যেকটা র্যান্ডাম ভেরিয়েবলের ভ্যালু তার রেসপেক্টিভ প্রবাবিলিটির সঙ্গে মাল্টিপ্লাই হবে, x2 এর সঙ্গে P2, x3 এর সঙ্গে P3 অ্যান্ড সো অন xn এর সঙ্গে Pn। কথাটা কি বললাম, র্যান্ডাম ভেরিয়েবলের যে ভ্যালুগুলো সেই ভ্যালুগুলো তার নিজেরই প্রবাবিলিটির সঙ্গে গুণ হয়ে যাবে, গুণ হওয়ার পর তাদের যে যোগফলটা আসবে সেই যোগফলটাকে বলা হয় ম্যাথামেটিক্যাল এক্সপেকটেশন বা গাণিতিক প্রত্যাশা। এটাকে আমরা ডিনোট করে থাকি E অফ x দিয়ে অথবা ক্যাপিটাল X বার, এক্সের মাথায় একটা বার দিলাম, সেটাই কি আমার বোঝাবে, যে ম্যাথামেটিক্যাল এক্সপেকটেশনকে বোঝাবে। এটাকে মিন বলেও ডাকা হয়। মিন আমরা কোথায় করেছি, ক্লাস 10-এ করেছিলাম, মনে করে দেখো। এটাকে আমরা কি বলি, মধ্যক বলি, ওটা স্ট্যাটিস্টিক্সে ছিল। তো যাই হোক, এটা প্রবাবিলিটির ওপর ডিপেন্ডেন্ট। মিন বলে থাকি বা বাংলায় সেটাকে মধ্যকও বলা হয়ে থাকে। মানে আলটিমেটলি এক্সপেকটেশন অফ এক্স যদি ক্যালকুলেশন করি, পার্টিকুলারলি এক্স, এটা কিন্তু অন্য কোনো, মানে ধরো ইনকেস বলছি আমি এখানে যদি ই অফ এক্স স্কোয়ার ক্যালকুলেশন করি, এই ফর্মুলাটা কি দাঁড়ালো এটা বলছি, এটাকে দেখে নাও। এটা আলটিমেটলি দাঁড়ালো কি, সামেশন xi ইন্টু পিআই। মানে ভেতরে যে থাকবে সেটার সঙ্গে তার প্রবাবিলিটি কী করে দেবো, গুণ করে দেবো। কথাটা বোঝা গেল? এবার এখানে যদি কোনো কারণে যদি আমি সামেশন xi স্কোয়ার ক্যালকুলেশন করি, তাহলে কীরকম জিনিসটা হবে, সামেশন xi স্কোয়ার ইন্টু পিআই। পিআইটা কি, ওই যে প্রবাবিলিটি মাস ফাংশনে পিআই, P1, P2, P3। তার মানে এটা কীরকমভাবে হবে, x1 স্কোয়ার ইন্টু P1, x2 স্কোয়ার ইন্টু P2 অ্যান্ড সো অন প্লাস xn স্কোয়ার ইন্টু Pn। এইটা হয়ে গেল ই অফ এক্স স্কোয়ারের ভ্যালু। আচ্ছা, তো এখানে মোটামুটি যা শিখলাম সেটা হচ্ছে কি, ধরো ex ক্যালকুলেশন করে দিলাম, মানে মিনকে ক্যালকুলেশন করলাম, বা মধ্যক, মধ্যক বাংলা টার্মটা মনে রাখবে কারণ তোমাদের বাংলাতেই কোয়েশ্চেন আসবে। ex মানেই কি হচ্ছে, মধ্যক। আর ex স্কোয়ার এটা পরে কাজে লাগবে, আমি দেখালাম জাস্ট ex স্কোয়ার কীভাবে ক্যালকুলেশন করা হয়। তো যাই হোক, নেক্সট টপিকটা ই অফ এক্সের, মানে এক্সপেকটেশনের কিছু প্রপার্টিজ যেগুলো আমাদের মনে রাখতে হবে, ফর্মুলা হিসেবে মনে রাখবো, বা যদি অন্যভাবে মনে রাখতে পারো সেটা তোমাদের ব্যাপার। মানে ধরো ইনকেস আমি বলছি ই অফ
এ ক্যালকুলেশন করছি, ই অফ এ ক্যালকুলেশন করছি মিনস কোনো একটা ডিস্ট্রিবিউশন রয়েছে যেখানে এটাকে বলা হচ্ছে ধ্রুবক। তো এইটা আমাদের আনসার আসবে কি এই আনসার শো করবে। কিভাবে এই আনসার শো করবে একটু দেখা যাক। এক্সপেকটেশনের ডেফিনিশন বলে, বারবার বলছি দেখো, এটা কিন্তু ধ্রুবক, মানে এর মান কিন্তু চেঞ্জ হবে না। কিন্তু আমি যখন এক্স করছিলাম, এক্সটা কিন্তু ধ্রুবক ছিল না, এক্স কিন্তু বারবার ফ্ল্যাকচুয়েট করছিল। কখনো x1 থাকছিল, কখনো x2 থাকছিল, কখনো x3 থাকছিল। এক্সটা কি র্যান্ডম ভেরিয়েবল, সেই র্যান্ডম ভেরিয়েবলে কী ছিল ভ্যালু 0 1 2 3। দেখো মানগুলো পাল্টাচ্ছিল না, এক্সের ভ্যালুগুলো পাল্টাচ্ছিল বারবার করে, কখনো 0 হয়েছে, কখনো 1 হয়েছে, কখনো 2 হয়েছে, কখনো 3 হয়েছে। যখন আমি এক্সের জিনিসটা বলছিলাম তখন দেখো এক্সের মানগুলো কখনো x1, কখনো x2 অ্যান্ড সো ওয়ান, কখনো কী আসছিল xn আসছিল। তার সাথে p1 তার রেসপেক্টিভ প্রবাবিলিটিগুলো কী করে দিচ্ছিলাম, মাল্টিপ্লাই করার পর যে রেজাল্টটা আসছিল সেটাকে আমরা বলছিলাম কি এক্সপেকটেশন। এখানে আমি এক্সপেকটেশন কার ক্যালকুলেশন করছি, একটা কনস্ট্যান্ট ভ্যালু যেটা হচ্ছে এ। তার মানে এখানে এক্সের মান বারবার পরিবর্তন হয়ে x1 x2 x3 আর xn বসছে, এই জায়গাগুলোতে বারবার এই বসবে, কারণ এর মান তো পরিবর্তন হবে না, এটা তো কনস্ট্যান্ট। তাহলে AP1 প্লাস AP2 AP3 প্লাস অ্যান্ড সো ওয়ান, লাস্টলি কী থাকবে a ইন্টু pn, রাইট। এখানে কি জিনিসটা হচ্ছে, দুটোর মধ্যে ডিফারেন্সেস বোঝো। এখানে এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল, মানে ওর মান পাল্টাবে বারবার, কখনো x1 কখনো x2, মানে x1 এর মানটা ধরো 0, x2 এর মানটা ধরো 1, x3 এর মানটা ধরো 2, এরপরে x4 এর মানটা ধরো 3, এরপরে ধরো x এর মান আরও তো পাল্টাবে। সেরকম করতে করতে এন অবধি গেছে। পার্টিকুলারলি এই এক্সপেরিমেন্টটার জন্য যেখানে একটা কয়েনকে 3বার টস করা হয়েছিল, এই যেখানে এক্সটাকে আমরা বলেছিলাম নাম্বার অফ হেডস, এর বাইরে আর কিছু র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু হবে না। কিন্তু এমন কোনো এক্সপেরিমেন্ট তো থাকতেই পারে যেখানে শুধুমাত্র 4টেই ভ্যালু আসবে না, 4-এর অধিক আসতে পারে। তখন সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব কিসের জন্য, এক্সপেকটেশন ক্যালকুলেশনের জন্য। এখানে এক্সপেকটেশনটা কার ক্যালকুলেশন করছে, একটা কনস্ট্যান্ট ভ্যালু, এর মান তো পাল্টাবে না, বারবার এই থাকবে। তো এক্সের 1-এর জায়গা তো এ বসাবো, x2 এর জায়গা তো এ বসাবো, x3 এর জায়গা তো এ বসাবো, অ্যান্ড সো অন, xn এর জায়গা তো এ বসাবো। এবার এই প্রত্যেকটা পদের মধ্যে দেখো এ কমন রয়েছে, এ যদি বার করে নিই p1 p2 p3 অ্যান্ড সো অন pn পর্যন্ত পড়ে থাকবে। এবার আমাদের ডিস্ট্রিবিউশনের একটা মেজর প্রপার্টি কিন্তু আমি এক্সপেকটেশন শুরু করার আগে বলেছিলাম, আমরা ভুলে গেছি, পরে দেখালাম একটা জিনিস কি না, এদের যে প্রবাবিলিটিগুলো, যে ডিস্ট্রিবিউশনটা ছিল p অফ x কী ছিল, এইটা কী পেয়েছিলাম 1/8, এটার জন্য কত পেয়েছিলাম 3/8, এটার জন্য 3/8, আর লাস্টেরটার জন্য কত পেয়েছিলাম 1/8। এদের অ্যাডিশনটা কত পেয়েছিলাম 1। তার মানে তখন বলেছিলাম এটাকে p1 বলেছিলাম, এটা p2 বলেছিলাম, এটা p3 বলেছিলাম, p4 বলেছিলাম। এদের অ্যাডিশনগুলোকে আলটিমেটলি কী পেয়েছি 1, মানে যতগুলো আমার কাছে অ্যাভেলেবেল থাকবে সবার অ্যাডিশন কী থাকবে 1। এখানে আমার কাছে nটা অ্যাভেলেবেল রয়েছে, তাহলে এদের অ্যাডিশনটাও কী আসবে 1। তাহলে a ইন্টু 1 আলটিমেটলি a। তার মানে যদি কোনো সময় আমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে সলভ করার জন্য E(4) ক্যালকুলেশন করতে দেয়, ডাইরেক্টলি উইদাউট এনি এদিক ওদিক তাকিয়ে ডাইরেক্টলি 4ই আনসার করে দাও, এটাই তোমার আনসার হয়ে যাবে। তার মানে কোনো কনস্ট্যান্ট ভ্যালু যদি থেকে থাকে তার এক্সপেকটেশন কী আসবে, অলওয়েজ এই আসবে। এটা কিন্তু একটা ফর্মুলা হিসেবে মনে রাখবেন। আচ্ছা, নেক্সট যে ইয়েটা ফর্মুলা হিসেবে যেটা মনে রাখার জিনিস, ax, এই জায়গাটা একটু বোঝা যাক। এখানে ভেরিয়েবল হচ্ছে x, এটা কিন্তু কনস্ট্যান্ট, এইটা কিন্তু আমার আনসার আসবে a ইন্টু ই অফ এক্স। এটা বেরিয়ে যাবে বাইরে আর এক্সটা পড়ে থাকবে, মানে এইটার ভ্যালু ক্যালকুলেশন করলে যা আসবে, এক্সের এক্সপেকটেশন বার করে তার সঙ্গে এ গুণ করে দিলেও এক্স্যাক্টলি সেম জিনিসই আসবে। কীরকম জিনিসটা হওয়া উচিত দেখো, আমরা এক্সপেকটেশনের যে প্রপার্টি শিখেছি সেটা x1 p1 প্লাস x2 p2 প্লাস অ্যান্ড সো ওয়ান xn pn এই শিখেছি। এইটা অনুযায়ী a x1 p1, নেক্সট a x2 p2, a xn pn প্লাস অ্যান্ড সো ওয়ান, সরি এখানে একটু ভুল করে দিয়েছি, এটা a x3 p3 প্লাস, বোর্ডটা একটু ছোটো হওয়ার জন্য a xn pn এই রয়েছে। এবার এখানে তোমাদের প্রত্যেকটা টপিক পদে দেখো এ কমন রয়েছে, এ যদি কমন যায় x1 p1, x2 p2, x3 p3 প্লাস অ্যান্ড সো অন
এক্স এন পি এন কিন্তু পড়ে থাকছে। এবার এই টোটালটাকে আমরা আলটিমেটলি কী বলে ডাকি, এক্সপেকটেশন অফ এক্স বলেই কিন্তু ডাকি। তাহলে এটা বাইরে পড়ে থাকলো, এক্সপেকটেশন অফ এক্স, এইটাই হয়ে গেল তোমাদের আনসার। মানে একটা কনস্ট্যান্ট ভ্যালু, ধরো ফর অ্যান এক্সাম্পল, ধরো ই অফ 4x ক্যালকুলেশন করতে, তার মানে 4 অফ ই এক্স বলে দেবো, এটাই আমার আনসার হয়ে যাবে। নেক্সট টপিকে যাওয়া যাক। নেক্সট টপিক হচ্ছে ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ভ্যারিয়েন্সকে বাংলা ভাষায় বলা হয় ভেদমান, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে বলা হবে কি সম পার্থক্য। আচ্ছা, এই ভ্যারিয়েন্সটা অ্যাকচুয়ালি কী জিনিস, ভ্যারিয়েন্স বা ভেদমান কী জিনিস? যদি আমরা এক্সের এক্সপেকটেশন ক্যালকুলেশন করি, সেটাকে আমরা কি বলে ডাকি, মধ্যক। কি বলে ডাকি, মধ্যক। অ্যান্ড এটার সিম্বল কি, এক্স বার। এক্সের এক্সপেকটেশন যদি ক্যালকুলেশন করি, অনলি এক্স, কোনো কনস্ট্যান্ট বা নয়, বা এটা যদি কোনো কারণে ই অফ এক্স স্কোয়ার বলে দিলাম, তখন কিন্তু এটাকে মধ্যক বলবো না। পার্টিকুলারলি যদি এক্সের এক্সপেকটেশন ক্যালকুলেশন করি, তখনই আমরা সেটাকে মধ্যক বলে ডাকবো। যাই হোক, যদি আমরা এক্স মাইনাস এক্স বার এর হোল স্কোয়ার এর গাণিতিক প্রত্যাশা নির্ণয় করি বা এক্সপেকটেশন ক্যালকুলেশন করি, সেটাকে আমরা বলবো কি ভেদমান। মানে ই অফ এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ারকে আমরা বলবো কি ভেদমান বা ভ্যারিয়েন্স। এই যে টপিকটা লেখা রয়েছে ভ্যারিয়েন্স, ভেদমান, ই অফ এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলার বিষয়বস্তু, এক্স বারকে আমরা অনেক সময় ছোটো হাতের এম দিয়েও কিন্তু আইডেন্টিফাই করি। তো অ্যাকচুয়ালি নর্মাল এখন যে স্ট্যাটিস্টিক্স করছি, সেখানে কিন্তু আমরা এম দিয়ে ডিসকাশন করি, কিন্তু লার্জ স্কেলে কিন্তু এটাকে এম দিয়ে ডিনোট করা হয় না। তখন কিন্তু অনেক রকম ডিভাইড হয়ে যায়, পপুলেশন, স্যাম্পল, এইসব ডিভাইড হয়ে যায়, সেই সবগুলো ডিসকাশনের বিষয়বস্তু নয়। তো স্যাম্পলের ক্ষেত্রে আমরা এক্স বারই ইউজ করে থাকি। এগুলো সমস্ত স্যাম্পল নিয়েই কাজ হচ্ছে, আমরা এক্স বারই ডিনোট করবো, মানে কারেক্ট ওয়েতে। আমরা এমটা অথেন্টিক্যালি ইউজ করতে পারি না, বাট মোস্ট অফ দ্য বইতে কিন্তু এক্স বারকে এম বলেই চালিয়ে দেয়। তো যাই হোক, এক্স বারের জায়গায় কখনো এমও কিন্তু লেখা থাকতে পারে। তো যাই হোক, আলটিমেটলি এইটা হচ্ছে আমার ভেদমানের ফর্মুলা। তো ভেদমানকে আমরা ন্যাচারালি ভেদমান বা সিগমা স্কোয়ারও কিন্তু লেখা হয়ে থাকে, সিগমা স্কোয়ার। তো এইটা দেখো, ই অফ এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার, এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার। তাহলে ই অফ, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা যদি করি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তো ফর্মুলা ভাঙলে তাই পাবো কিনা। আচ্ছা, এবার একটা ছোট্ট বড় একটা টপিক যদি ডিসকাস না করলেই নয়, এগুলো বলতে হয়তো ভুলে গেছি আমি। ই অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড যাই থাকুক না কেন, এদেরকে কিন্তু আমরা অ্যাডিশন আকারে কিন্তু ভেঙে দিতে পারি। তাহলে এখানে দেখো তিনখানা জিনিস এরকম রয়েছে। তাহলে ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ 2 ইন্টু এক্স বার প্লাস ই অফ এক্স বারের স্কোয়ার, এই জিনিস আমার কাছে রয়েছে। আচ্ছা, এবার আমরা কতগুলো প্রপার্টি কিন্তু একটু আগেই কিন্তু ডিসকাস করেছি এক্সপেকটেশন করার সময়, যার মধ্যে এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ই অফ এ ইজ ইকুয়াল টু আমার এ, এটা যদি কনস্ট্যান্ট হয়ে থাকে তো বাইরে বেরিয়ে আসবে। আর একটা শিখলাম কি, ই অফ এ এক্স ইজ ইকুয়াল টু এ ইন্টু ই অফ এ এক্স ইজ ইকুয়াল টু এ ইন্টু ই অফ এক্স, এই টপিকটাও কিন্তু আমরা শিখেছি। তো মানে এইটার ক্ষেত্রে যেটা বোঝার জিনিস, কনস্ট্যান্টটা খালি বাইরে বেরিয়ে আসবে আর ই অফ এক্সটা পড়ে থাকবে। এখানে কনস্ট্যান্ট যদি থাকে গোটাটাই বাইরে বেরিয়ে আসবে। এই লাইনটার বোঝার বিষয় মধ্যেও যেটা বোঝার বিষয় হচ্ছে কনস্ট্যান্ট কার মান পাল্টাবে না। এখানে কিন্তু এক্সের যে এক্সপেকটেশন ক্যালকুলেশন করে নিয়েছি, যাকে আমরা এক্স বার দিয়ে ডিনোট করছি, ওটা তো ক্যালকুলেটেড ভ্যালু, মানে অলরেডি ক্যালকুলেট করা হয়ে গেছে। তো ওই মানটা কি আর পাল্টাবে? আশা করছি বুঝতে পারছো, ওটা কিন্তু পাল্টাবে না। কিন্তু এখানে ই অফ এক্স স্কোয়ারটা কিন্তু কনস্ট্যান্ট নয়, কারণ এক্স কিন্তু কনস্ট্যান্ট নয়, কিন্তু ভ্যালু আমরা ক্যালকুলেট এখনও স্টিল করিনি। এইখানে দেখো এক্স বার
আর 2 এর গুণফলটা কিন্তু কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে। তাহলে 2x বারটা যদি বাইরে বার করে দিই তাহলে পড়ে থাকলো কত ই অফ এক্স। আর এইখানে এক্স বার নিজেই কনস্ট্যান্ট, তাকে স্কোয়ার করলে সেও কিন্তু একটা কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে। তাহলে এক্স বারের স্কোয়ার এই প্রপার্টিটি দিয়ে দেখো কনস্ট্যান্ট ভেতরে থাকলে পুরোটা বাইরে চলে আসবে। এখানেও কিন্তু এক্স্যাক্টলি সেম জিনিস হচ্ছে, পুরোটা বাইরে চলে এলো। এবার ই অফ এক্স পড়ে থাকে, ই অফ এক্সকে আমরা কী দিয়ে নিয়েছি এক্স বার। তাহলে এই জায়গায় যদি আবার এক্স বারকে পুট করি তাহলে হয়ে যাবে কত, এটাও এক্স বার, অলরেডি এখানে একটা এক্স বার রয়েছে, এক্স বারের কী হয়ে গেল হোল স্কোয়ার প্লাস এক্স বারের হোল স্কোয়ার। এই দুটো টপিক দেখো বিয়োগ হবে, এখানে দুটো এক্স বারের স্কোয়ার রয়েছে, এখানে একটা রয়েছে, বিয়োগ হওয়ার জন্য কী পড়ে থাকার কথা ই অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স বারের স্কোয়ার। তো এইটা হয়ে গেল তোমাদের কি ভ্যারিয়েন্স ক্যালকুলেশনের ফর্মুলা। এটাকে যদি আরেকটু মডিফাই করে দিই, ই অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স বারকে কী দিয়ে চিনেছি ই অফ এক্স, এটাকে হোল স্কোয়ার করে দাও, কারণ এক্স বারের মাথাতেই স্কোয়ারটা দেওয়া আছে আর এক্স বারকে চিনছে কী দিয়ে ই অফ এক্স দিয়ে। তাহলে এই জায়গায় ই অফ এক্স যদি বসিয়ে দিই ই অফ এক্সের কী হয়ে যাবে হোল স্কোয়ার। তো আলটিমেটলি আমাদের সিগমা স্কোয়ার মানে এইটা আমাদের সিম্বল কিসের ভেদ মানের সিম্বল, এটা সিম্বল কিসের ভেদ মানের, সেই ভেদ মানের ফর্মুলা তো এটা, আর এটাকেই মডিফাই করে আমরা এইটা নিয়ে এসেছি। তো আমাদের অঙ্ক করার সময় মেজরিটি কিছু এই ফর্মুলাটাও কিন্তু অনেক সময় কাজে লাগে, কিন্তু বেশিরভাগ অঙ্ক করতে গিয়ে আমাদের এই ফর্মুলাটাই কিন্তু এক্স্যাক্টলি কাজে লাগবে। আচ্ছা, এরপরে কিছু নির্দিষ্ট প্রপার্টিসগুলো শিখব ভেদমানের ওপর, কিছু নির্দিষ্ট প্রপার্টি। যেমন আচ্ছা আর একটা জিনিস একটু বলতে ভুলে গেছি, ভেদমানকে আমরা এইটাকে আমরা var অফ এক্সও বলে থাকি, মানে ভ্যারিয়েন্সের var VAR, এইটাকে নিয়ে এইটাকে লিখব ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্সের হোল স্কোয়ার। তো ভেদমান বা ভ্যারিয়েন্সের ফর্মুলাই হচ্ছে এটা, যাকে আমরা সিম্বল হিসেবে ইউজ করব var x, মানে এক্সের ভ্যারিয়েন্স ক্যালকুলেশন করলাম, সেটা এলো কি এটা। এবার যদি আমরা কোনো কনস্ট্যান্টের ভ্যারিয়েন্স ক্যালকুলেশন করি, এ হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, var a যদি ক্যালকুলেশন করি প্রপার্টি অনুযায়ী কী হওয়ার কথা ই অফ এ স্কোয়ার, এখানে যা থাকবে এই জায়গাগুলো তো তাই থাকবে, ই অফ এ মাইনাস ই অফ এ তার হোল স্কোয়ার। এবার এটা তো আমরা অলরেডি শিখে রয়েছি, কোনো কনস্ট্যান্টের এক্সপেকটেশন কিন্তু এই হয়, তাহলে এ তো নিজে কনস্ট্যান্ট, তাহলে তার স্কোয়ারটাও কিন্তু কনস্ট্যান্টই হলো, তার মানে এ স্কোয়ার কী হলো বাইরে চলে এলো। সেমভাবে ই অফ এর জায়গায় যদি এ পুট করে দিই, মাথায় কী রয়েছে স্কোয়ার, দেখো এ স্কোয়ার আর এ স্কোয়ারকে ভ্যালু বিয়োগ করলে কী আসবে 0। তার মানে এখানে কি শিখলাম, কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালুকে যদি ভ্যারিয়েন্স ক্যালকুলেশন করি তার ভ্যালু দেবে প্রোভাইড হবে কি 0। এর পরবর্তীতে যদি এই রকম টাইপের কোনো ডেটা দেওয়া থাকে এ এক্স, তাহলে তার ইয়ে কী হবে ভ্যারিয়েন্সটা কী হবে, প্রপার্টি আপনাদের এটাই রয়েছে। দেখো এক্সের জায়গায় কাকে পুট করেছো এ এক্স, তাহলে এই জায়গাতেও এক্স্যাক্টলি আমার এ এক্সই আসার কথা, এ এক্সের হোল স্কোয়ার মাইনাস ই অফ এ এক্স তার হোল স্কোয়ার। এক্সের জায়গাগুলোতে আমরা এ এক্স বসিয়ে নিয়েছি, খুব কেয়ারফুলি দেখো এখানে এক্সের পরিবর্তে কাকে বসিয়েছি এ এক্স, সেই কারণে এই দুটো জায়গাতে এক্সের জায়গাতেও এ এক্স কিন্তু বসানো হয়ে গেছে। এবার এখানে যদি ব্র্যাকেটটা খুলি ই অফ এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এখানটা আমাদের এক্সপেকটেশনের প্রপার্টি কি বলে এ ইন্টু ই অফ এক্স। যদি মনে না পড়ে ভিডিওটাকে একটু পিছিয়ে নিয়ে দেখে নিতে পারো, এটা কিন্তু প্রুফ করে দেওয়া আছে। ই অফ এ এক্স কথার মানে হচ্ছে এ ইন্টু ই অফ এক্স, সেটা যদি এখানে অ্যাপ্লাই করি এ ইন্টু ই এক্স লেখার পর তাকে একটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দাও। এবার এখানে এক্স্যাক্টলি এই ফর্মুলাটা আবার অ্যাপ্লাই হবে, ই অফ এ ইজ ইকুয়াল টু, সরি একটু ভুল বললাম, এখানে এই প্রপার্টিটা না, এই প্রপার্টিটাই
অ্যাপ্লাই হবে, যেখানে কনস্ট্যান্টটা কী হবে বাইরে বেরিয়ে চলে আসে, তাহলে এখানে তোমার এ স্কোয়ারটা কী হবে বাইরে বেরিয়ে চলে আসবে। তো এবার এখানে যদি ব্র্যাকেটটা ওপেন করি বেরিয়ে আসবে ই অফ এক্স স্কোয়ারটা থেকে গেল, আর এখানে যদি ব্র্যাকেটটা ওপেন করি এ স্কোয়ার থেকে গেল, আর ই অফ এক্সের কী হয়ে যাচ্ছে হোল স্কোয়ার। এবার এই দুটো জিনিস থেকে দেখো এ স্কোয়ারকে কমন নিতে পারছি, পড়ে থাকছে কত ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্সের হোল স্কোয়ার। এবার এইটা আর এটা মেলাও। এখানে একটা জিনিস বলি, কিছুবার আমি করতে করতে হয়তো কিছু স্মল লেটারে লিখে ফেলেছি, দুঃখিত। তো ওগুলো ক্যাপিটাল চেঞ্জ করছি না, ওরকমই ছেড়ে দিচ্ছি, ক্যাপিটালে ট্রান্সফার করে দেবে। এইটাকে আমরা কি বলেছি var x, তাহলে এ স্কোয়ার var x হচ্ছে আমার রেজাল্ট। মানে ধরো কোনো কারণে যদি আমাদের ধরো এইখানটা আমি লিখছি ছোট্ট করে var অফ 2x ক্যালকুলেশন করতে দিয়েছে, তাহলে আমাদের var অফ এ এক্সটা রেজাল্ট কী দিলাম, যখন এটা বাইরে বেরোচ্ছে স্কোয়ার হয়ে গেছে, তাহলে দুইটা যখন বাইরে বেরোবে 2 স্কোয়ার 2 দুগুণে 4 var x, এইটা হবে কিন্তু আমাদের রেজাল্ট। অঙ্ক করতে গিয়ে কিন্তু এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু মনে রাখবেন, এগুলো কিন্তু অনেক অঙ্কে কিন্তু কাজে লাগবে। আচ্ছা, তাহলে ভ্যারিয়েন্সের যে প্রপার্টিগুলো, সেই প্রপার্টিগুলো যেগুলো আমরা শিখলাম, var অফ এ কোনো একটা কনস্ট্যান্টের যদি ভ্যারিয়েন্স ক্যালকুলেশন করি তার ভ্যালু কী দেবে 0, আর যদি var অফ এ এক্স এইরকম টাইপের কিছু থেকে থাকে সেক্ষেত্রে আমরা যে ডেটাটা পাচ্ছি কনস্ট্যান্টটা বাইরে এলে মাথায় স্কোয়ার হয়ে যাবে, var অফ এক্স পড়ে থাকবে, এটা বাইরে এলো এ স্কোয়ার হয়ে গেল। এবার যদি কোনো কারণে এই টাইপের কিছু var ক্যালকুলেশন করতে দেয়, var অফ এ এক্স প্লাস বি, যেখানে এ বিটা কনস্ট্যান্ট ভ্যালু, এক্সটা হচ্ছে তোমার কি র্যান্ডম ভেরিয়েবল। তো কীরকম হওয়ার কথা, এটাকে আমরা var এ এক্স প্লাস var বি বলতে পারবো। এখানে এই প্রপার্টিটা যদি অ্যাপ্লাই হয়, এটা বাইরে এলে স্কোয়ার হবে আর var এক্স করে থাকলো, আর কোনো কনস্ট্যান্টের ভ্যারিয়েন্স ক্যালকুলেশন করলে তার ভ্যারিয়েন্স কি জানি 0 বসাও, ইজ ইকুয়াল টু এ স্কোয়ার var অফ এক্স। তো এই হয়ে গেল তোমাদের সার্টেন কিছু প্রপার্টিজ যেগুলো ভ্যারিয়েন্সের জন্য আমাদের মনে রাখার বিষয়বস্তু। আর লাস্ট টপিক যেটা হচ্ছে কি এই চ্যাপ্টারের জন্য আপাতত লাস্ট টপিক যেটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটাকে আমরা এস ডট ডি বলে থাকি। ভ্যারিয়েন্সকে যেটা ভ্যারিয়েন্স বেরোবে var অফ এক্স, তাকে যদি আমরা স্কোয়ার রুট ক্যালকুলেশন করে দিই যেটা আসবে সেটা আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অ্যান্ড ইটস সিম্বল উইল বি শুধু অনলি সিগমা। ভ্যারিয়েন্সের যেমন সিম্বলটা আমরা সিগমা স্কোয়ার ইউজ করছিলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য কী হবে সিগমা। মানে যেটাই স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্স বেরোবে তাকে যদি আমরা স্কোয়ার রুট করে দিই তো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব। আর আমার হাতে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাভেলেবেল থাকে তখন তাকে যদি স্কোয়ার করে দিই তাহলে আমার সেটা চলে আসবে কি ভ্যারিয়েন্স। আচ্ছা, এবার এই যে var এক্সের প্রপার্টিটা, var এক্সের ফর্মুলা কি শিখে রেখেছি আমরা, অলরেডি লেখা রয়েছে এখানে, এই জায়গায় পুট করে দিতে পারি ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্সের হোল স্কোয়ার। এইটা হয়ে গেল আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যদি কোনো কারণে আমাদের কাছে ভ্যারিয়েন্স অ্যাভেলেবেল থাকে তাকে স্কোয়ার রুট করে দাও তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব, আর যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাভেলেবেল থাকে তো তাকে স্কোয়ার করে দাও ভ্যারিয়েন্স পেয়ে যাব, যদি কোয়েশ্চেনে এরকম কিছু রিকোয়ারমেন্ট থাকে। তাহলে আমাদের চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে মধ্যক, যেটাকে আমরা এক্সপেকটেশন অফ এক্স বলে থাকি, যেটাকে আমরা সিম্বলিক্যালি লিখি কেমনভাবে এক্স বার। 2 নম্বর হচ্ছে ভ্যারিয়েন্স, যার ফর্মুলা হচ্ছে এটা ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্সের হোল স্কোয়ার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা কি ভ্যারিয়েন্সকে স্কোয়ার রুট করে পাওয়া যায়। আচ্ছা, তোমাদের এই যে এই চ্যাপ্টারটার ওরিয়েন্টেড যে বইটা ফলো করব সেটা হচ্ছে এস.এন. দে, সৌরেন্দ্রনাথ দে, যে বইটা রয়েছে মোস্ট পপুলার বই, সবাই কম বেশি মোটামুটি বইটা ফলো করে থাকে। তো ফার্স্ট অফ অল এটাই আগে সলভ করার চেষ্টা করব, তবে আজকে না, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, রাতে ভিডিওটা করছি, অনেক রাত হয়ে গেছে, অলমোস্ট 12টার কাছাকাছি বাজছে। তো সরি, আজকে আর কোনো কোয়েশ্চেন সলভ কিছু করছি না। নেক্সট ভিডিও যখন করব তারপরে সেখানে গোটা এস.এন. দের বইতে নিউ ভার্জন যেটা রয়েছে এমসিকিউ টাইপ,
সেটাকে চেষ্টা করব পুরোটাই সলভ করে দেওয়ার, পুরোটা না হোক হাফ হলেও চেষ্টা করব সলভ করার, তারপরে ভিডিওতে বাকিটা করে দেওয়ার চেষ্টা করব। গুড নাইট সবাইকে।